নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে পড়ে শোনাচ্ছি শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, জ্যোতিষী মহাশয়। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। গল্পটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না। সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের গল্প, জ্যোতিষী মহাশয়। লেখক শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায়। কলকাতা দর্জিপাড়ায় কোনো ক্ষুদ্র দ্বিতল বাড়ির একটি কক্ষে সন্ধ্যার প্রাক্কালে মুণ্ডিত গুম্ফ শ্মশ্রু প্রৌঢ়বয়স্ক কৃষ্ণকায় শ্রীযুক্ত কমলাকান্ত জ্যোতির্বিদ্যা মহার্ণব মহাশয় বসে ধূমপান করছিলেন। গৃহিণী ও কন্যারা নিম্নতলে গৃহকার্যে ব্যস্ত। ছেলেরা ফুটবলের ম্যাচ দেখতে গিয়েছে। জ্যোতিষী মহাশয় একাকী বসে ধূমপান করছেন আর আকাশ পাতাল চিন্তা করছেন। আজ প্রায় 20 বছর কাল এই কলকাতা শহরে তিনি জ্যোতিষ প্র্যাকটিস করছেন, কিন্তু এমন দুর্বৎসর কখনো হয়নি। খবরের কাগজে তার বিজ্ঞাপন ছাপা হচ্ছে, সে সকল বিজ্ঞাপনের বিলের তাগাদায় তিনি অস্থির। কিন্তু কি আশ্চর্য, একটি কোষ্ঠী প্রস্তুতেরও অর্ডার আসছে না। গরদ পড়ে কপালে রক্তচন্দনের ফোঁটা কেটে তিনি তার দ্বার লগ্ন সাইনবোর্ডের ঘোষণা অনুসারে প্রতিদিন সকাল 7টা থেকে বেলা 10টা পর্যন্ত বৈঠকখানায় বসে হত্যা দিচ্ছেন, কিন্তু একটি লোকও হাত গোনাতে আসছে না। বাড়ির ভাড়া, ভৃত্যের বেতন, বিজ্ঞাপনের বিলের অনেক টাকা বাকি পড়ে গিয়েছে। প্রতিদিনকার বাজার খরচ চলাই কঠিন। এখন কি উপায় করলে কিছু টাকা আসে, এই চিন্তাতে তিনি মুহ্যমান ছিলেন। এমন সময় নিচে থেকে শব্দ উত্থিত হলো, জ্যোতিষ মহাশয় বাড়ি আছেন? শ্রবণ মাত্র হুকাটি দেওয়ালের কোণে ঠেস দিয়ে রেখে জ্যোতিষ মহাশয় উঠে দাঁড়ালেন। সন্তর্পণে রাস্তার ধারের বারান্দায় গিয়ে চিক ফাঁক করে লোকটাকে দেখলেন। বুঝলেন বাড়িওয়ালার লোক নয়, বিজ্ঞাপনের বিল আদায়কারী দারোয়ানও নয়। মক্কেল হলেও হতে পারে। তখন তিনি নির্ভয়ে হাঁকলেন, কে ও? নিম্ন থেকে স্বর উত্থিত হলো, জ্যোতিষী মহাশয় বাড়ি আছেন কি? তার কাছে একটু দরকারে এসেছি। আচ্ছা দাঁড়ান, বলে জ্যোতিষী মহাশয় চট করে তার মিলের ধুতি ছেড়ে গরদ পড়লেন। চটি জুতা ছেড়ে খড়ম পায়ে দিলেন। আশান্বিত হৃদয়ে খটখট করতে করতে সিঁড়ি দিয়ে নেমে গিয়ে সদর দরজা খুলে তিনি প্রশ্নপূর্ণ দৃষ্টিতে আগন্তুকের পানে চাইলেন। লোকটির বয়স আন্দাজ 45 বৎসর। পরিধানে ধুতির উপর আধময়লা চাপকান, তার উপরে পাকানো চাদর বিন্যস্ত, অফিসের বেশ। তিনি বললেন, একটু দরকারে এসেছিলাম। আসুন, বলে জ্যোতিষী মহাশয় তাকে বৈঠকখানায় আনলেন। অয়েল ক্লথ মোড়া একটি টেবিলের 3 দিকে 3খানি চেয়ার এবং একদিকে 1খানি বেঞ্চ। জ্যোতিষী মহাশয় 1খানি চেয়ারে বসে অপরখানিতে আগন্তুককে বসালেন। আগন্তুক আসন গ্রহণ করে যেন বড় ক্লান্ত স্বরে বললেন, শারীরিক কুশল তো? জ্যোতিষী তীক্ষ্ণ দৃষ্টিতে আগন্তুকের পানে চাইলেন। যারা গণাতে আসে তারা তো কেউ এইরূপভাবে কথাবার্তা আরম্ভ করে না। যা হোক, তিনি শিরশ্চালনা ও একটা অস্ফুট ধ্বনির দ্বারা নিজ কুশল জ্ঞাপন করলেন। লোকটি অর্ধ মিনিট নীরব থাকিয়া দ্বিতীয় প্রশ্ন করলেন, তারপর কাজকর্ম কেমন চলছে? এই প্রশ্নে জ্যোতিষী মহাশয়ের মনে একটু রাগ হলো। কেন রে বাপু, তোর সে খোঁজে কি দরকার? যদি গনাতেই এসে থাকিস তাই বল, টাকা বের কর। কিন্তু এই বিরক্তি মনোভাব মনেই গোপন করে তিনি উত্তর করলেন, চলছে, মন্দ নয়। আপনার নামটি কি? আগন্তুক বললেন, আমার নামটা আচ্ছা, সেটা পরে জানাবো না হয়। এখন যে কাজের জন্য এসেছি সেইটা প্রথমে নিবেদন করি, বলে চুপ করলেন। নিজ নাম বলতে লোকটির এই অনিচ্ছা দেখে জ্যোতিষী যেন একটু সন্দেহযুক্ত হলেন। মুখে বললেন, সেই ভালো। বাবুটি তখন ধীরে ধীরে বলতে লাগলেন, আপনি বললেন আপনার কাজকর্ম মন্দ চলছে না, তাহলেই বোঝা যাচ্ছে যতটা ভালো চলা উচিত ছিল তা চলছে না। কেমন কিনা? লোকটা যে গণাতে আসেনি এটা জ্যোতিষ মহাশয় একেবারে নিঃসংশয়ে বুঝতে পারলেন। বুঝে বড় রাগ হলো। তিনি আর ধৈর্য রক্ষা করতে পারলেন না, বলে ফেললেন, ওসব ভূমিকা যেতে দিন মশাই, কি জন্য আপনি এসেছেন সেইটা খোলসা করে বলুন।
সন্ধে হয়ে এলো, আমার পুজো আহ্নিকের সময় বয়ে যাচ্ছে। বাবুটি এই মৃদু ভর্ৎসনাটুকু মোটেই গায়ে মাখলেন না। পূর্ববৎ ধীরে শান্তভাবে বলতে লাগলেন, দেখুন, যে ব্যবসায়ী বলুন, আজকাল যেরকম দিন সময় পড়েছে, বিনা বিজ্ঞাপনে। জ্যোতিষী মহাশয় বাধা দিয়ে বললেন, আপনি কি কোনো খবরের কাগজের বিজ্ঞাপন ক্যানভাসার? তাহলে বৃথা আপনার সময় নষ্ট করবেন না। আমি দুখানা কাগজে বিজ্ঞাপন দিয়ে থাকি, আর নতুন কোনো কাগজে। বলে তিনি উঠে দাঁড়ালেন। লোকটি শান্তভাবে বলল, আহা, চটছেন কেন? আমি বিজ্ঞাপন ক্যানভাসার নই, বসুন বসুন। জ্যোতিষী মহাশয় বসে বললেন, তবে কি আপনি ডিটেকটিভ? আগে না, তাও নই। আমার 14 পুরুষে কখনো পুলিশের ছায়া মারায়নি। আমি বলছিলাম কি, আপনার নামে আমি খবরের কাগজে একটা বিজ্ঞাপন দিতে চাই। আপনার 1 পয়সাও লাগবে না, খরচ আমার। এতক্ষণে জ্যোতিষী মহাশয়ের সন্দেহ দূর হলো। লোকটা বোধহয় পাগল। যা হোক, বিনামূল্যে বিজ্ঞাপনের কথা শুনে তার একটু কৌতূহল হলো। তিনি আবার বসে আগন্তুকের পানে চাইলেন। বাবুটি বললেন, আপনি বোধহয় ভাবছেন কোথাকার কে তার ঠিক নেই, নিজের খরচে বিজ্ঞাপন দিয়ে আমার উপকার করতে আসে কেন? বিজ্ঞাপনটির দ্বারা পরোক্ষভাবে আপনার কিছু উপকার হবে বটে, কিন্তু আসলে সেটি আমার একটা অভিপ্রায় সিদ্ধির জন্য। অত কথায় কাজ কি, বিজ্ঞাপনটা পড়েই দেখুন না। বলে ভদ্রলোক পকেট থেকে একখানা হস্তলিপি কাগজ বের করে জ্যোতিষী মহাশয়ের সম্মুখে স্থাপন করলেন। জ্যোতিষী মহাশয় টেবিলের দেরাজ টেনে তার চশমাটি বের করে চোখে দিলেন। তারপর বিজ্ঞাপনটি পাঠ করলেন। হিন্দু জ্যোতিষ, ফলিত জ্যোতিষ। আমি বহু কালাবধি প্রাচ্য ও পাশ্চাত্য ফলিত জ্যোতিষ এবং সামুদ্রিক শাস্ত্রের সাম্যক আলোচনায় ব্যাপৃত থাকিয়া উভয় প্রকার সমন্বয় সাধনে যত্নবান আছি। আমার রিসার্চের গবেষণার সুবিধার জন্য জাতি ও বয়স নির্বিশেষে কয়েকজন পস্থেউমস চাইল্ড ভূমিষ্ঠ হবার পূর্বেই যাদের পিতৃবিয়োগ ঘটেছে, তাদের শরীর, স্থান ও হস্তরেখা পরীক্ষার নিমিত্ত আবশ্যক আজন্ম পিতৃহীন যে সকল যুবকের চোখে এই বিজ্ঞাপনটি পড়িবে, আমার সানুনয় অনুরোধ, দেশীয় তত্ত্ববিদ্যার উন্নতিকল্পে তাহারা যেন অবিলম্বে পত্র দ্বারা নিজ নিজ জন্ম তারিখ সমন্বিত পারিবারিক ইতিহাসটুকু সংক্ষেপে আমায় লিখিয়া পাঠান। আমি অবসরক্রমে একে একে তাহাদের আলয়ে উপস্থিত হইয়া স্বকার্য সাধন করিব। ইতি শ্রী কমলাকান্ত জ্যোতির্বিদ্যা মহার্ণব, 8 নম্বর বেনি দত্ত লেন, দর্জিপাড়া, কলকাতা। বিজ্ঞাপনটি পড়ে জ্যোতিষ মহাশয় সন্দিগ্ধভাবে আগন্তুকের পানে চেয়ে রইলেন। শেষে বললেন, ব্যাপারখানা কি বলুন দেখি, আপনার উদ্দেশ্যটা কি? বাবুটি বললেন, উদ্দেশ্যটা বুঝতে পারলেন না? কোনো কারণে আমি একটি লোকের সন্ধান করছি। সে লোকটি আজন্ম পিতৃহীন, কিন্তু কোথায় যে সে আছে তাও জানি নে, তার নাম কি তাও জানি নে। তবে পারিবারিক ইতিহাসটুকু পেলেই আমি বুঝতে পারবো ঠিক সেই লোক কিনা। জ্যোতিষী বললেন, কেন, তাকে খুঁজছেন কেন? সে কথাটি এখন প্রকাশ করা ঠিক হবে না। যদি সে লোককে পাওয়া যায় তাহলে আপনি তখন সবই জানতে পারবেন। এখন আপনি অনুগ্রহ করে অনুমতি দিলেই এই বিজ্ঞাপনটি আমি কয়েকখানি কাগজে ছাপতে দিই। আপনার এতে কিছুই লোকসান নেই, বরং দেশ বিদেশের নামটা আরও জাহির হয়ে যাবে। বিশেষ যারা কোনো রকম রিসার্চে প্রবৃত্ত, আজকাল লোকে তাদের খুব সম্মানের চোখে দেখে। এতে পরোক্ষভাবে আপনার কাজকর্মের সুবিধাই হবে। বলুন, আপনার অনুমতি আছে তো? জ্যোতিষী বললেন, আচ্ছা, তা যেন হলো। সে লোকটিকেই যখন আপনার দরকার, তখন তার পারিবারিক ইতিহাসটুকু দিয়ে নিজের নামেই বিজ্ঞাপন ছাপাচ্ছেন না কেন? বাবুটি বললেন, কেন জানেন, সে লোক যদি এখন বেঁচে না থাকে, অন্য কেউ যদি জাল সেজে এসে তার নাম নিয়ে ঠকাতে চেষ্টা করে, সেই জন্য আর কি। বলুন, আপনার অনুমতি আছে তো? জ্যোতিষী ক্ষণকাল কি ভাবলেন, শেষে বললেন, অনুমতি দিতে পারি, কিন্তু বিজ্ঞাপনে আমি আরো 3-4 লাইন যোগ করে দিতে চাই। কি যোগ করবেন বলুন? জ্যোতিষী মহাশয় তখন কলম নিয়ে বিজ্ঞাপনের শেষ ভাগে যোগ করে দিলেন, নির্ভুল ও অকাট্য কোষ্ঠী প্রস্তুত করবার পারিশ্রমিক 10 থেকে 50 টাকা মাত্র। প্রতিদিন প্রাতে 7টা থেকে 10ম ঘটিকা পর্যন্ত সমাগত নরনারীগণের হস্তরেখা বিচারের ফলাফল বর্ণনা করিয়া থাকি। পারিশ্রমিক মাত্র 2 টাকা। বাবুটি দেখলেন এটা যোগ করতে হলে 3-4 লাইনের মূল্য বেড়ে যায়।
তথাপি তিনি স্বীকৃত হলেন, বললেন, আচ্ছা তা বেশ, এই বিজ্ঞাপনের উত্তরে চিঠিপত্র যা আসবে সব রেখে দেবেন, আমি মাঝে মাঝে এসে সেগুলো দেখে যাব। বলে তিনি উঠলেন। জ্যোতিষী মহাশয় বললেন, আপনার নাম ঠিকানা রেখে যান, সেগুলো চাকরকে দিয়ে আপনাকে পাঠিয়ে দেব। এখন আবার কষ্ট করে রোজ রোজ আপনি আসবেন? বাবুটি বললেন, না না, কষ্ট কিছুই নয়, চাকর দিয়ে পাঠাতে হবে না, আমি নিজেই মাঝে মাঝে এখানে এসে দেখে যাব। আজ হলো গিয়ে বুধবার, তো বিজ্ঞাপন বেরুতে তার জবাব আসতে অন্তত 3-4 দিন লাগবে। রবিবারে এই সময় আবার আমি আসব। আচ্ছা এখন তবে উঠি, প্রণাম। বলে বাবুটি প্রস্থান করলেন। জ্যোতিষী মহাশয় ভাবতে লাগলেন, কে লোকটা? নামধাম কিছুই বললেন না, যাবার সময় প্রণাম করে গেল। তাহলে তো ব্রাহ্মণ নয়, কোনো মন্দ উদ্দেশ্য আছে কিনা তাই বা কে জানে। সন্ধ্যা হলো দেখে সদর বন্ধ করে জ্যোতিষী মহাশয় খটখট করতে করতে উপরে উঠে গেলেন। রবিবার দিন যথাসময়ে বাবুটি এসে দর্শন দিলেন। এখনো পর্যন্ত কোনো চিঠি আসে নাই জেনে তিনি ক্ষুণ্ণ মনে প্রস্থান করছিলেন। জ্যোতিষী আগ্রহ করে তাকে বসিয়ে কথাবার্তা আরম্ভ করলেন। কথার কৌশলে তার পরিচয় এবং বিজ্ঞাপন দিয়ে লোক খোঁজার উদ্দেশ্য জানার চেষ্টা করলেন, কিন্তু তাতে কোনো ফল হলো না। বাবুটি জ্যোতিষী মহাশয়ের মনের ভাব বুঝে হাত দুটি জোড় করে বললেন, আমার পরিচয় দিলাম না বলে, সব কথা খুলে বললাম না বলে আপনি আমার অপরাধ নেবেন না। কোনো বিশেষ প্রতিবন্ধকতা আছে বলেই এসব কথা এখন প্রকাশ করতে পারছি না। যদি সে লোককে আমি খুঁজে পাই তাহলে আমার যথাসাধ্য প্রণামী আপনাকে দিয়ে আপনাকে খুশি করবার চেষ্টা করব। না না, তার জন্য আর কি, ওটা একটা কথার কথা জিজ্ঞাসা করছিলাম বই তো নয়, সে যাক। বলে জ্যোতিষী মহাশয় একটা অন্য প্রসঙ্গ উত্থাপন করলেন। জিনিসপত্রে মহার্ঘতা, রাজপথে গুন্ডার উপদ্রব, স্বদেশী হিতৈষীগণের ভণ্ডামি প্রভৃতি বিবিধ বিষয়ে দুজনের আলোচনা চলতে লাগলো। কিছুক্ষণ পরে জানালার বাইরে পেনছোট চুলে, টেরিকাটা, চক্ষু বসা, খালি গা এক যুবক দেখা দিল। জ্যোতিষী মহাশয় ইশারায় তাকে কি জানাতেই সে তখনই স্থান পরিত্যাগ করল। আগন্তুক সেদিকে পিছন ফিরে বসেছিলেন, তাই তিনি যুবককে দেখতে পাননি বা তার প্রতি জ্যোতিষী মহাশয়ের ইঙ্গিতও লক্ষ্য করেননি। অবশেষে সন্ধ্যা হয় দেখে বাবুটি উঠলেন, বললেন, আচ্ছা তাহলে পরশু বিকেলে আরেকবার খবর নিয়ে যাব, এখন আসি তাহলে, প্রণাম। জয়স্তু। বলে জ্যোতিষী মহাশয় তার সঙ্গে সঙ্গে সদর দরজা অবধি গেলেন। পূর্বোক্ত টেরিকাটা চক্ষু বসা যুবক রাস্তার অপর পারে পানের দোকানের কাছে দাঁড়িয়ে বিড়ি টানছিল। জ্যোতিষী মহাশয়ের সাথে চোখাচোখি হতেই সে বাবুটি একটু হাসল। বাবুটি অল্প দূর অগ্রসর হলে জ্যোতিষী মহাশয় একটা ইঙ্গিত করলেন। সেই যুবক তৎক্ষণাৎ বাবুটির পিছু নিল। জ্যোতিষী মহাশয় দরজা বন্ধ করে উপরে গেলেন। প্রায় 1 ঘন্টা পরে সেই যুবক ফিরে এসে জ্যোতিষী মহাশয়ের সদর দরজায় কড়া নাড়ল। জ্যোতিষী মহাশয় লণ্ঠন হাতে নেমে দরজা খুলে দিয়ে যুবককে ভিতরে ডাকলেন। সে ভিতরে আসলে দরজাটি ভেজিয়ে দিয়ে নিম্নস্বরে জিজ্ঞাসা করলেন, কিরে ক্যাবলা, কিছু সন্ধান পেলি? যুবকের নাম কেবলরাম। সে দন্ত বিস্তার করে হেসে বলল, আগে সব সন্ধানই নিয়ে এলাম, আপনার শ্রীচরণের আশীর্বাদে। এই কেবলরামের অসাধ্য কিছু আছে? কি সন্ধান পেলি বল দেখি। কেবলরাম মাথাটা একধারে নত করে বলল, আগে টাকা দুটো। জ্যোতিষী একটু বিরক্তির সাথে বলল, আগে টাকা নিয়ে তবে কথা বলবি? পাড়ার ছেলে তোরা, আমাকে এত অবিশ্বাস? কেবল বলল, হে, অবিশ্বাসের কথা কে বলেছে? তবে আজ টাকা দুটোর বিশেষ প্রয়োজন আছে ঠাকুর মশাই। আগে রাত 9টা অবধি খোলা থাকতো, আজকাল আবার সালারা 8টা বাজলেই দোকান বন্ধ করে দেয়। তখন পানওয়ালার দোকান থেকে ডাবল দাম দিয়ে জল মিশানো কিনতে হয়। 7টা বেজে গিয়েছে কিনা তাই বলছি। কেবলরামের এই স্পষ্ট ও নির্ভীক উক্তি শ্রবণ করে একটু হেসে তাকে অপেক্ষা করতে বলে জ্যোতিষী মহাশয় উপরে চলে গেলেন। ফিরে এসে কেবলরামের হাতে 2টো টাকা দিয়ে বললেন, এই ঘরটার মধ্যে আয়। বলে তাকে বৈঠকখানায় ডাকলেন। কেবলরাম টাকা দুটো টেকে গুঁজতে গুঁজতে বৈঠকখানা ঘরে প্রবেশ করল। জ্যোতিষী মহাশয় লণ্ঠন টেবিলের উপর রেখে চেয়ারে বসে বললেন,
কি জেনে এলি বল দেখি, খুব আস্তে আস্তে কথা কোষ। কেবল তার অতি নিকটে গিয়ে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, তার নাম হরিহর মিত্তির, টন্নিবাড়িতে চাকরি করে, মাইনে 100 টাকা পায়, শ্যামবাজারে 32 নম্বর কালু ঘোষ লেনে থাকে, নিজের বাড়ি নয়, ভাড়া বাড়ি। যা যা জানতে চেয়েছিলেন দেখুন, সবই জেনে এসেছি। জ্যোতিষী বললেন, ঠিক খবর পেয়েছিস তো? ভুল টুল হয়নি তো? কেবল বলল, আগে না, ভুল আবার জো কি, সেই পাড়ায় 3-4 জন লোককে জিজ্ঞাসা করে জেনে এসেছি। হঠাৎ কক্ষস্থিত ঘড়ির দিকে নজর পড়ায় বলল, 7:30 যে, এখন আসি তবে ঠাকুরমশাই, পেন নাম। বলে দ্বারের দিকে অগ্রসর হয়ে আবার ফিরে নিকটে এসে চুপি চুপি বলল, একটা কথা জিজ্ঞেস করি, তাকে পেহার টেহার দিতে হবে নাকি? যদি তা দরকার হয় বলবেন, কিন্তু সে 10 টাকার কমে হবে না, আরো 2-1 জন সঙ্গে নিতে হবে কি না? জ্যোতিষী বললেন, না, সেসব কিছুর এখন দরকার নেই। আচ্ছা, যদি দরকার হয় তো পরে জানাবেন, আমরা আপনার হুকুমের চাকর, চললুম তবে, পেন নাম। বলে কেবলরাম দ্রুত পদে প্রস্থান করল। পরদিন অপরাহ্নকালে জ্যোতিষী মহাশয়ের গৃহিণী চৈতন্য লাইব্রেরির একখানা উপন্যাস হাতে করে স্বামীকে নিভৃতে পেয়ে বললেন, হ্যাঁ গা, কাল থেকে দেখছি তুমি সর্বদাই অন্যমনস্ক হয়ে থাকো, মনে মনে কি যেন ভাবছো, কি হয়েছে গা? জ্যোতিষী মহাশয় প্রথমে তার চিন্তার বিষয় স্ত্রীকে বলতে ইতস্তত করলেন, কিন্তু পীড়াপিড়িতে বাধ্য হয়ে অবশেষে ব্যাপারটা জানাতে হলো। শুনে গৃহিণী কিছুক্ষণ মৌন রইলেন। শেষে উপন্যাসখানি কুলুঙ্গিতে তুলে রেখে তিনি স্বামীর কাছে এসে বসলেন। বসে বললেন, দেখো, আমার কিন্তু একটা কথা মনে হচ্ছে। কি বলো দেখি? এই লোকটি তো অ্যাটর্নি অফিসের বড়বাবু। বড়বাবু কিনা তা জানি নে, 100 টাকা মাইনে পাই তাই শুনেছি। আচ্ছা ধরো যদি এরকম হয়। জ্যোতিষী মহাশয় সৎসুকে তার স্ত্রীর মুখের পানে চেয়ে রইলেন। স্ত্রী বললেন, মনে করো একজন লোক তার স্ত্রীর গর্ভাবস্থায় স্ত্রীকে বাড়িতে রেখে অর্থোপার্জনের জন্য কোনো একটা দূর দেশে চলে গেল। সেখানে গিয়ে কোনো অভাবনীয় উপায় তার বিপুল অর্থ লাভ হলো। সেই অর্থ নিয়ে সে বাড়ি ফিরছে। পথে তার আসার কাল উপস্থিত হলো। সে হিসেব করে দেখলো তার সন্তান তখনও জন্মায়নি। কোনো সাধু বা সচ্চরিত্র বন্ধু লোকের কাছে টাকাগুলি সে গচ্ছিত রেখে বলল, আমি তো মরছি, আমার যে সন্তান এখনো আছে তার মাতৃগর্ভে, সে যেন আমার এই টাকাগুলি পায়, তুমি তার ব্যবস্থা করো। এই রকম অনুরোধ করে টাকা গচ্ছিত রেখে লোকটি মরে গেল। সেই সাধু বা বন্ধু লোক কার্যগতিকে অনেক দিন বাংলাদেশে আসতে পারেনি, এখন এসেছে। অ্যাটর্নি বাবুর সাহায্যে সেই ছেলেকে আবিষ্কার করতে চেষ্টা করছেন। তাকে পেলে টাকাগুলি তাকে দিয়ে তিনি আবার স্বদেশে ফিরে যাবেন। জ্যোতিষী মহাশয় অবাক হয়ে কিছুক্ষণ স্ত্রীর মুখের পানে চেয়ে রইলেন। শেষে বললেন, গিন্নি, কি বুদ্ধি তোমার! অন্ধকারে অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু তবু বোধ হচ্ছে ঠিক জায়গাটিতে না হোক তার অনেকটা কাছাকাছি তুমি পৌঁছে গেছো। কিন্তু একটা কথা থেকে যাচ্ছে যে। কি কথা? তা হলো সে বন্ধু বা সাধু লোক ছেলের বাপের নাম কি, তার বাড়ি কোথায়, এসবই তো জানতো। সেই গ্রামে গিয়ে খোঁজ নিত। অ্যাটর্নির শরণাপন্ন হবে কেন? হরিহর তো বললে সে কোথায় আছে তাও তারা জানে না। গৃহিণী বললেন, এত বছর পরে সেই বাবুটির নাম, তার গ্রামটির নাম বন্ধুলোক যদি ভুলে গিয়ে থাকেন, সম্ভবত সে বন্ধুটি নিজে বাঙালি নন। সুতরাং বাঙালির নাম, বাংলা গ্রামের নাম মনে রাখা তার পক্ষে কি কঠিন নয়? তা বটে, তা বটে বলে জ্যোতিষী মহাশয় অবনত মুখে চিন্তা করতে লাগলেন। অল্পক্ষণ পরে গৃহিণী বললেন, কিংবা বলে তিনি চুপ করলেন। জ্যোতিষী জিজ্ঞাসা করল, কিংবা কি? কিংবা ধরো বাংলাদেশের কোনো রাজা বা জমিদার লোক অবিবাহিত ছদ্মবেশে দেশভ্রমণে বেরিয়েছে। কোনো দূর জেলার পল্লীগ্রামে গিয়ে স্বজাতীয়া একটি সুন্দরী মেয়ে দেখে তাকে বিবাহ করে। কিছুদিন সেইখানে বাস করছিলেন। ক্রমে জানতে পারলেন তার স্ত্রীর সন্তান সম্ভাবনা হয়েছে। তখন তিনি মনে ভাবলেন, দেশে ফিরে যাই, আত্মীয় স্বজনকে এ বিবাহের কথা জানাই, তারপর ফিরে এসে স্ত্রীকে বাড়ি নিয়ে যায়। কিন্তু পথে কিংবা বাড়ি পৌঁছেই তার মৃত্যু হলো।
এদিকে তার স্ত্রীও জানে না যে তার স্বামীকে কোথাকার রাজা বা জমিদার, সুতরাং স্বামী ফিরে না আসতে সেইখানে পড়েই সে হা হুতাশ করতে থাকলো। এদিকে বহুকাল পরে সেই রাজা বা জমিদারের ভাই কিংবা ভাইপো দাদা কিংবা খুড়োর বাক্স থেকে পুরনো কাগজপত্র বের করে পড়তে পড়তে আসল ব্যাপারটা জানতে পেরেছে। তখন সে শিউরে উঠেছে। কার বিষয় আমি এতদিন ভোগ করছি? সেই গর্ভে দাদার যদি ছেলে হয়ে থাকে তাহলে তো এই সম্পত্তির মালিক সে। অথচ সে কাগজপত্র থেকে দাদার শ্বশুরবাড়ির ঠিকানা আবিষ্কার করতে পারেনি, তাই কলকাতায় এসে অ্যাটর্নির শরণাপন্ন হয়েছে, আর অ্যাটর্নি ওই বিজ্ঞাপনের কৌশল খাটিয়ে হেডবাবুকে তোমার কাছে পাঠিয়েছিল। শুনে জ্যোতিষী মহাশয় প্রশংসমান নেত্রে স্ত্রীর মুখের দিকে চেয়ে বললেন, দেখো, তুমি যেটা প্রথমে বলেছিলে তার চেয়ে এইটা যেন বেশি সম্ভব বলে আমার মনে হচ্ছে। কি বুদ্ধি তোমার! এ যেন একেবারে আস্ত উপন্যাসের মতো শোনাচ্ছে। আচ্ছা, এত উপন্যাস তুমি কখন পড়লে? একখানা লেখো না কেন? গৃহিণীও মনে মনে খুশি হয়ে বললেন, যাও যাও, আর ঠাট্টা করতে হবে না। তুমিও একটা কিছু ভাবছিলে তো? তুমি কি ভাবছিলে শুনি? জ্যোতিষী বললেন, আমি অ্যাটর্নির কথা শুনে পর্যন্ত একটা উইল টুইলের মধ্যে কিছু আছে তাই ভাবছিলাম। গৃহিণী বললেন, একটা উইল টুইল ঘটিত হোক আর যাই হোক, একটা সম্পত্তির ব্যাপারের ভিতরে আছে। নইলে দেখছো না, পাছে সে লোক মরে গিয়ে থাকে আর কেউ জাল সেজে এসে দাঁড়ায়, সে বিষয়ে এত সাবধান হবার কি দরকার? নিশ্চয়ই 10-20 লাখ টাকা এর ভিতরে আছে। জ্যোতিষী বললেন, আমারও তাই মনে হচ্ছে। সন্ধ্যা সমাগত দেখে গৃহিণী গৃহকার্য এবং জ্যোতিষী মহাশয় সন্ধ্যা বন্দনার জন্য প্রস্তুত হয়ে উঠে গেলেন। মঙ্গলবার হরিহরবাবু এসে দেখলেন একখানি মাত্র পত্র এসেছে। তিনি সেখানি পাঠ করে তা ছিঁড়ে ফেললেন। জ্যোতিষী মহাশয় জিজ্ঞাসা করলেন, কি হলো? এ নয়? না। বিজ্ঞাপনটি চালাচ্ছেন তো? কোন দেশে সে আছে তা তো ঠিক নেই। কিছুদিন ধরে বিজ্ঞাপন চললে ক্রমে তার চোখে পড়বেই। বিজ্ঞাপনটি আরো কিছুদিন চলুক। হ্যাঁ, তা তো চালাতেই হবে, পরশু আবার আসবো বলে তিনি প্রস্থান করলেন। জ্যোতিষী মহাশয় যে বিজ্ঞাপনটি চালাবার জন্য উৎসুক হয়েছেন তার কারণ আজন্ম পিতৃহীনের যত পত্রই আসুক আর নাই আসুক, এই বিজ্ঞাপনটির ফলে কোষ্ঠী প্রস্তুতের অর্ডার কিছু কিছু আসতে আরম্ভ করেছে। আজকাল তিনি উদয়স্ত পরিশ্রম করে সেগুলো প্রস্তুত করে একে একে ভিপি করছেন। বৃহস্পতিবার ডাকে আরেকজন আজন্ম পিতৃহীনের পত্র আসলো। পূর্বপত্রখানি হরিহরবাবু ছিঁড়ে ফেলাতে জ্যোতিষী মহাশয় এই পত্র গোপন করে নকল করে নিলেন এবং মূল পত্র হরিহরবাবুর জন্য রেখে দিলেন। সন্ধ্যাবেলা এসে সে পত্রখানি পাঠ করে হরিহরবাবু অত্যন্ত খুশি হয়ে উঠলেন। বললেন, ঠাকুর, আপনার আশীর্বাদে ঠিক লোকটি পেয়েছি এবার। এতদিনে আমার চেষ্টা সফল হলো বলে ভদ্রলোক জ্যোতিষী মহাশয়ের টেবিলের উপর 5 টাকার একখানি নোট প্রণামী স্বরূপ অর্পণ করে হাসি মুখে প্রস্থান করলেন। জ্যোতিষী মহাশয় দেরাজের গুপ্ত স্থান থেকে নকলটি বের করে একবার তা পাঠ করলেন। তারপর সেখানি হাতে নিয়ে উপরে গিয়ে ডাকলেন, ওগো, একটা কথা শুনে যাও। গৃহিণী এসে দাঁড়াতেই চুপি চুপি বললেন, হরিহর যাকে খুঁজছিল তার চিঠি এসেছে এতদিনে, এই দেখো। বলে নকলখানি তার হস্তে দিলেন। পত্রখানি এই: বাঙালি মেস, মোরাদপুর, বাঁকিপুর। মহাশয়, বিশ্বদূত সংবাদপত্রে আপনার প্রদত্ত বিজ্ঞাপনটি পাঠ করিলাম। তদুত্তরে লিখিতেছি, আমি আজন্ম পিতৃহীন। আমার পিতা বরদাচরণ ঘোষ মহাশয় সিমলা শৈলে বড়লাট সাহেবের দপ্তরে চাকরি করিতেন। আমার মাতা ঠাকুরানী নদিয়া জেলার মুকুন্দপুর গ্রামে আমার মাতুলালয়ে ছিলেন। আমি ভূমিষ্ঠ হবার মাস 2 পূর্বে সিমলা শৈলে জ্বর ও নিউমোনিয়া রোগে আমার পিতৃদেবের দেহান্ত হয়। আমার জন্ম তারিখ জানি না, সন 1300 সাল বৈশাখ মাস, এইটুকু মাত্র জানি। 10 বৎসর বয়ক্রমকালে আমি মাতৃহীন হই। পরে আমার মাতুল মহাশয় ও মাতুলানী ঠাকুরানীও স্বর্গারোহণ করেন। 15 বৎসর বয়সে আমি প্রাতঃস্মরণীয়া মহারানী স্বর্ণময়ীর আশ্রয় লাভ করিয়া
বহরমপুর কলেজে পড়িয়া তথা হইতে বিএ পাশ করিয়া এখন বাঁকিপুরে 50 টাকা বেতনে শিক্ষকতা করিতেছি ও সঙ্গে সঙ্গে আইন পড়িতেছি। আমার আত্মবিবরণ সংক্ষেপে আপনাকে জানাইলাম। ইতি বিনীত শ্রী সুধীর কুমার ঘোষ। পত্রখানি গৃহিণী নিবিষ্ট চিত্তে পাঠ করে স্বামীকে বললেন, দেখো একবার কাণ্ড, 50 টাকা মাইনের মাস্টারি করছে, কোথাও কিছু নেই, হঠাৎ একটা মস্ত বড়লোক হয়ে যাবে, একেই বলে অদৃষ্ট। জ্যোতিষী বললেন, কিন্তু আমরা যে দুটো অনুমান করেছিলাম কই, তার কোনোটার সঙ্গেই তো মিলছে না। গৃহিণী বললেন, তা কি করে জানলে মিলছে না? অবশ্যই ঠিক ব্যাপারটা কি হয়েছে তা আমরা জানি নে। ধরো ওই সিমলা শহরের পাহাড়ে বেড়াতে গিয়ে তার বাপ যদি মস্ত একখানা হিরে কুড়িয়ে পেয়ে থাকেন, যার দাম 20 লাখ, সে হিরে হয়তো কারো কাছে গচ্ছিত আছে, সে এখন উত্তরাধিকারীকে খুঁজছে। কিংবা মরবার আগে ওর বাপ হয়তো কোনো রাজা মহারাজার বিশেষ কোনো উপকার করেছিলেন, সেই রাজা এখন উপকারের পুরস্কার স্বরূপ কোনো জায়গির টাইগির দেবার জন্য ছেলেকে খুঁজছেন। ঠিক কি তা তো আমরা জানি নে। জ্যোতিষী মহাশয় একটু চিন্তা করে বললেন, একটা বিশেষ রকম প্রাপ্তিযোগ আছে বলে আমারও বিশ্বাস হচ্ছে। তাহলে এখন কি করা যায় বলো দেখি। যা পরামর্শ ছিল তাই করো। আজই রওনা হয়ে তুমি বাঁকিপুরে যাও, তার সঙ্গে দেখা করো, যেরকম বলেছিলে সেই রকম একখানা দলিল তার কাছে লিখিয়ে কালই রেজিস্ট্রারি করিয়ে নাও। তারপর যা আছে অদৃষ্টে। কি রকম দলিল লেখাবে আরেকবার বলো দেখি। জ্যোতিষী বললেন, লেখাবো আপনার প্রদত্ত বিজ্ঞাপন মূলে এবং আপনার উপদেশে চালিত হইয়া আমি যাহা কিছু ধন সম্পদ লাভ করিতে পারিব তাহার অর্ধাংশ আপনার পারিশ্রমিক এবং পরামর্শের মূল্য স্বরূপ বিনা ওজরে আপনাকে দিতে আমি বাধ্য রহিলাম। উকিল সব ঠিক করে লিখে দেবে এখন। স্বামী স্ত্রীতে আরও কিছুক্ষণ গোপন পরামর্শ চলল। রাত্রি 9:30 পাঞ্জাব মেলে দুর্গা নাম স্মরণ করে জ্যোতিষী মহাশয় বাঁকিপুরে যাত্রা করলেন। পরদিন প্রাতে একটি ক্যাম্বিসের ব্যাগ হাতে করে জ্যোতিষী মহাশয় পদব্রজে বাঁকিপুর শহরের মধ্যে প্রবেশ করলেন। মুরাদপুরে গিয়া বেঙ্গলি মেস অন্বেষণ করতে লাগলেন, কিন্তু প্রথমে পথচারী কেউই তার সন্ধান বলতে পারল না। অবশেষে একজন বাঙালি বললেন, ও বুঝেছি, কাউলজ, আসুন দেখিয়ে দিচ্ছি। নির্দিষ্ট স্থানে নীত হয়ে জ্যোতিষী মহাশয় দেখলেন মেস বাড়িটির সামনে খানিকটা খোলা জায়গায় বিস্তর গরু বাঁধা রয়েছে। পথ প্রদর্শক বাবুটি বললেন, এইটি বেঙ্গলি মেস, তবে ওই গরুগুলোর সামনে থাকার জন্য লোকে এটাকে কাউলজ বলে। যান, ওই দরজা দেখা যাচ্ছে, বলে বাবুটি প্রস্থান করলেন। জ্যোতিষী মহাশয় সাবধানে গরুর ভিড় ঠেলে সদর দরজায় দাঁড়িয়ে দেখলেন নিম্নতলের বারান্দায় 2-3 জন বাবু চলাফেরা করছেন। তখন তিনি ভিতরে প্রবেশ করে জিজ্ঞাসা করলেন, মশাই, সুধীর বাবু এখানে আছেন কি? বাবুরা বললেন, ছাদে ওই তেতলার ঘরে আছেন, ওই সিঁড়ি দিয়ে উঠে যান। জ্যোতিষী মহাশয় তেতলায় উঠে দেখলেন সেখানে একখানি মাত্র ঘর, বাকির সমস্তই ছাদ। সুধীর তখন নিদ্রাভঙ্গে শয্যা ত্যাগ করে মুখ হাত ধুতে যাবার আয়োজন স্বরূপ নিজ তক্তপোষে বসে একটা সিগারেট সেবন করছিল। বাবাজি, তুমি সুধীর কুমার? বলে ব্রাহ্মণ পণ্ডিত বেশি প্রবীণ ভদ্রলোকটিকে প্রবেশ করতে দেখে সুধীর সিগারেটটি লুকিয়ে ফেলল। তক্তপোষ থেকে নেমে জিজ্ঞাসা করল, আপনার কোথা থেকে আসা হচ্ছে? প্রশ্নের উত্তর দিয়ে জ্যোতিষী মহাশয় বললেন, বাবাজি, তুমি মুখ হাত ধুয়ে এসো, তোমার সঙ্গে আমার বিশেষ কিছু কথা আছে। এ ঘরে কি তুমি একাই থাকো? বলে কক্ষটির অপর দিকে চেয়ে দেখলেন আরেকখানি তক্তপোষে কম্বলে ঢাকা একখানা বিছানা গোটানো রয়েছে। সুধীর বললেন, আপাতত একা বটে, তবে আরেকজন থাকেন, তিনি সম্প্রতি বাড়ি গেছেন। তোমার স্কুল কখন? 10:30 থেকে। ল কলেজ? বেলা 4টে থেকে 5টা। বলে সুধীর সব বিস্ময়ে আগন্তুকের পানে চেয়ে রইল। ভাবতে লাগলো, লোকটি বা কে? আমার সকল খবর জানলই বা কোথা থেকে? বিবাহের ঘটক নাকি? জিজ্ঞাসা করল, মশাইয়ের নামটি কি? জ্যোতিষী মহাশয় বললেন,
বাবু, তুমি হাত মুখ ধুয়ে এসো, পরে সে সমস্তই জানতে পারবে। আচ্ছা, আপনি বসুন তাহলে, বলে সুধীর বেরিয়ে গেল। জ্যোতিষী মহাশয় তখন সেই তক্তপোষের উপর জেঁকে বসলেন। কিছুক্ষণ পরে সুধীর ফিরে এসে জিজ্ঞাসা করলেন, আপনি কি মুখ হাত ধোবেন না? না, আমি সব স্টেশন থেকেই সেরে এসেছি। আপনার স্নানাহার? সেটা এখানে করতে পারলেই ভালো হয়। সেসব হবে এখন, বসো দেখি, সব কথা তোমায় বলি। সুধীর উপবেশন করলে জ্যোতিষী মহাশয় তার ব্যাগ খুলে একখানা খবরের কাগজ বের করে পূর্বোক্ত বিজ্ঞাপনটি দেখিয়ে বললেন, আমি কাগজে এই বিজ্ঞাপন দিয়েছিলাম, আর তুমি তাই পড়ে আমায় যে পত্রখানি লিখেছিলে এই তার নকল। বলে নকলখানি সুধীরের হাতে দিল। দেখে সুধীর বলল, ও বুঝেছি, আপনি হস্তরেখা টেখা দেখতে এসেছেন। জ্যোতিষী বললেন, হ্যাঁ, তোমার হাত দেখি, দাও। সুধীর হাত বাড়িয়ে দিল। জ্যোতিষী মহাশয় ব্যাগ থেকে চশমা বের করে চক্ষুতে দিয়ে কিছুক্ষণ ধরে বিশেষ মনোযোগের ভান করে সুধীরের হাত পরীক্ষা করলেন। শেষে বললেন, যা গণনা করেছিলাম ভুল হয়নি, ঠিক সমস্তই মিলে যাচ্ছে। সুধীর সবিস্ময়ে জিজ্ঞাসা করল, কি মিলে যাচ্ছে? প্রাচ্য আর পাশ্চাত্য? জ্যোতিষী হেসে বললে, না হে না, সেসব কিছু নয়। ও প্রাচ্য আর পাশ্চাত্য রিসার্চ ফিসার্চ নয়। বিজ্ঞাপনের ও সমস্তই বাজে কথা। আসল কথা তোমায় বলি, শোনো। আমি গণনায় জানতে পেরেছিলাম যে সম্প্রতি কোনো আজন্ম পিতৃহীন যুবকের একটা বিশেষ রকম প্রাপ্তিযোগ আছে, কিছু ধনরত্ন সে পাবে। সে যুবকটি যে কে তাই আবিষ্কার করবার জন্য আমি ওই বিজ্ঞাপনটি ছাপিয়েছিলাম। তোমার জন্ম সন ও মাস তোমার চিঠিতে পেয়ে বুঝলাম যে সে ভাগ্যবান যুবা তুমি। তোমার কররেখাতে সেই কথা মিলে যাচ্ছে। যুবক বলল, তা কবে আমার সে প্রাপ্তিযোগ ঘটবে? কি পাবো? জ্যোতিষী বললেন, ঠিক কবে তা বলতে পারি না বাবাজি, তবে অধিক বিলম্ব নেই। আর কত তাও শাস্ত্রে লেখে না, 10 টাকাও হতে পারে, 10 লাখ টাকাও হতে পারে। তবে ধনরত্নের প্রাপ্তিযোগটা ধ্রুব, কিন্তু তার জন্য একটি বিশেষ কষ্টসাধ্য দৈবকর্ম করা আবশ্যক, এবং সে দৈবকর্মটি আমি ছাড়া অপর কারোর দ্বারা হবে না। কথাটা শুনে সুধীর কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে বসে রইল। শেষে তার মুখে ব্যঙ্গপূর্ণ একটা হাসি ফুটে উঠল। জ্যোতিষ মহাশয় তাই লক্ষ্য করে বললেন, বাবাজি, ভাবছো বামনা বলে এই বলে ভুজুং দিয়ে দৈবকর্ম করাবার নাম করে কিছু টাকা ফাঁকি দিয়ে নেবার মতলবে এসেছে? তা নয় বাবাজি, কি মতলবে আমি এসেছি তা বলি শোনো। আমি কলির ব্রাহ্মণ, লোভটা আমার পুরো মাত্রাতেই আছে। তুমি আমার সহায়তায় যা কিছু ধনরত্ন লাভ করবে তার অর্ধেক আমায় দেবে, এই অঙ্গীকার করে যদি তুমি রীতিমতো দলিল লিখে রেজিস্ট্রারি করিয়ে দাও, তবেই আমি সেই দৈবকর্মটি করব, নচেত নয়। এই জন্যই গাড়ি ভাড়া খরচ করে এত দূর এসেছি। ব্যাস, সমস্তই খোলাখুলি তোমায় বললাম। সুধীর অবাক হয়ে জ্যোতিষীর মুখ পানে চেয়ে রইল। জ্যোতিষী বললেন, ভেবে দেখো কথাটা, এই যে দলিলের কথা বললাম, এর সমস্ত খরচ, স্ট্যাম্পের মূল্য, রেজিস্ট্রারি খরচা, উকিলের ফি সমস্ত আমি বহন করব, তোমার 1 পয়সাও লাগবে না। যদি আমার গণনায় কিছু সত্য না থাকে, দৈবকর্মের কিছু শক্তি না থাকে, তোমার তাতে সিকি পয়সাও লোকসান নেই। যদি থাকে, আমার পারিশ্রমিক স্বরূপ বলো, গুণের পুরস্কার স্বরূপ বলো, যা পাবে তার অর্ধেক আমায় দেবে। যদি 10 টাকা পাও, 5 টাকা আমায় দিও। যদি 10 লাখ পাও, 5 লাখ আমায় দিও। সুধীর বলল, 5 লাখ? জ্যোতিষী হেসে বললেন, কি ছেলে মানুষ তুমি! যখন আমার বিনা সাহায্যে তুমি মোটেই কিছু পাচ্ছ না, তখন তুমি অর্ধেক হোক সিকি হোক যা পাবে তাই তো তোমার লাভ। কথাটা ভেবে দেখো। সুধীর কথাটা ভেবে দেখে জ্যোতিষী মহাশয়ের যুক্তির সারবত্তা স্বীকার করতে বাধ্য হলো। শেষে বলল, আচ্ছা, টাকা যা পাবো তার অর্ধেক না হয় আপনাকে দিলাম। আপনি বলেছেন ধনরত্ন যদি কিছু একটা পাই, তার অর্ধেক আপনাকে ভেঙে কি করে দেব? তার উচিত মূল্যের অর্ধেক আমায় দেবে।
সেসব কথা দলিলে স্পষ্ট করেই লেখা থাকবে। সুধীর জিজ্ঞাসা করলো, লেখাপড়া কোথায় হবে? জ্যোতিষী উত্তর করলো, যে কোনো একজন ভালো উকিল বাড়িতে। বড় রাস্তার মোড়ে যে একজন বাঙালি উকিলের সাইনবোর্ড দেখে এলাম, উনি কেমন? সুধীর বলল, কেশব বাবু খুব ভালো উকিল। তবে বাবাজি যদি রাজি থাকো এখনই ওঠো, চলো কেশব বাবুর বাড়ি যাই, আর বিলম্ব নয়। রাজি না থাকো বলো, আমি বিদেয় হই। বলে জ্যোতিষী মহাশয় ব্যাগ হাতে উঠে দাঁড়ালেন। সুধীরও উঠে দাঁড়িয়ে বলল, চলুন, আমি রাজি। এই সময় ভৃত্য সুধীরের চায়ের পেয়ালা হাতে প্রবেশ করল। সুধীর মুখ পুড়িয়ে সেই গরম চা এক নিঃশ্বাসে পান করে নিয়ে জ্যোতিষী মহাশয়ের সঙ্গে উকিল বাড়ি গেল। সেই দিন অপরাহ্নের ট্রেনে রেজিস্ট্রারি দলিলখানা ব্যাগে ভরে জ্যোতিষী মহাশয় কলকাতায় রওনা হলেন। যাবার সময় সুধীরকে নিজ যজ্ঞোপবীত স্পর্শ করিয়ে শপথ করিয়ে নিলেন যে প্রাপ্তিযোগটি সফল হওয়া মাত্র সে শতপ্রণোদিত হয়ে জ্যোতিষী মহাশয়কে সে সংবাদ প্রদান করবে। কলকাতায় ফিরে জ্যোতিষী মহাশয় গৃহিণীকে সকল সংবাদ জানালেন এবং আশান্বিত হৃদয়ে উভয়ে দিন যাপন করতে লাগলেন। সপ্তাহ কাটল, পক্ষকাল কাটল, কিন্তু সুধীরের কাছ থেকে কোনো প্রকার সংবাদ পায় নাই। এদিকে অ্যাটর্নিরা তাকে নিয়ে কি করলো না করলো তাও জানবার কোনো উপায় নেই। তখন নিতান্ত উদ্বিগ্ন হয়ে জ্যোতিষ মহাশয় পুনরায় বাঁকিপুরে যাত্রা করলেন। বেঙ্গলি মেসে গিয়ে শুনলেন সপ্তাহখানেক হলো স্কুলের চাকরিতে ইস্তফা দিয়ে সুধীর চলে গিয়েছে। কোথায় যাচ্ছে তা কাউকে কিছু বলে যায়নি। কলকাতায় ফিরে এসে কর্তা গৃহিণীতে আলোচনা করে স্থির করল যে রাজা জায়গির দেবে সেই রাজার নিকটেই সুধীর বোধহয় গমন করেছে। গৃহিণী বললেন, শেষে কি ফাঁকি দেবে আমাদের? জ্যোতিষী বিমর্ষভাবে বললেন, বইতে ছুঁয়ে শপথ করিয়ে নিয়েছি, এখন যদি ফাঁকি দেন তবে নরকে পচে মরবেন। গৃহিণী বললেন, তাতে তো আমাদের ভারী লাভ। আচ্ছা, এই দুবার বাঁকিপুরে যাতায়াতে দলিল টলিলে কত খরচ হলো? জ্যোতিষী বললেন, সেই হিসেবেই সেদিন দেখছিলাম 40 টাকা খরচ হয়েছে। গৃহিণী বললেন, ওই 40 টাকা জলে গেল। আরও 1 সপ্তাহ কাটল। সেদিনও অপরাহ্নে জ্যোতিষী মহাশয় দ্বিতলের সেই কক্ষটিতে বসে আপন মনে ধূমপান করছিলেন। এমন সময় নিচ থেকে শব্দ উঠল, জ্যোতিষী মশাই, জ্যোতিষী মশাই। বারান্দায় গিয়ে চিক ফাঁক করে জ্যোতিষী মহাশয় দেখলেন সুধীর, কিন্তু সে নিজস্ব মোটর গাড়িতে বা ল্যান্ডো হাঁকিয়ে আসেনি, সাধারণ গৃহস্থের সাজে পদব্রজে এসেছে। দেখে জ্যোতিষী মহাশয়ের বুকটা দমে গেল। জ্যোতিষী মহাশয় ভগ্ন মনে নেমে গেলেন এবং দ্বার খুলে বললেন, এই যে সুধীর বাবাজি, এতদিনে মনে পড়ল? এসো এসো, ভেতরে এসো। বলে তাকে বৈঠকখানায় আনলেন। সুধীর তার পদধূলি নিয়ে বলল, আপনার কৃপায় ধনরত্ন আমি লাভ করেছি। আমার শর্ত অনুসারে তার অর্ধেক ভাগ আপনাকে আমি দেব বলে ডাকতে এসেছি। যুবকের সঙ্গে লক্ষপতির পোশাক না থাকলেও তার মুখে আনন্দের উচ্ছ্বাস দেখে জ্যোতিষী মহাশয়ের একটু ভরসা হলো। ভাবলেন, লাখ লিখ না হোক তবু বোধ হয় বেশ ভালো রকমই কিছু প্রাপ্তিযোগ ঘটিয়েছে। নিজে বসে সুধীরকে বসিয়ে জিজ্ঞাসা করলেন, কি রকমটা হলো সব বলো দেখি বাবাজি। সুধীর হাসতে হাসতে বলল, আগে আগে কিছু বলবো না, আমার সঙ্গে আসুন, একেবারে দেখাবো। আপনাকে নিতে এসেছি, চলুন। জ্যোতিষী জিজ্ঞাসা করলেন, কত দূর? কাছে শ্যামবাজার। আচ্ছা বসো বাবা, আমি কাপড় বদলে আসি। বলে জ্যোতিষী মহাশয় উপরে চলে গেলেন। কি ধনরত্ন সুধীর লাভ করেছে, যার অর্ধেক তিনি এখান থেকে পাবেন, তা জানবার জন্য ব্রাহ্মণ এতই উৎকণ্ঠিত হয়েছিলেন যে স্ত্রীকে সংবাদটা জানিয়ে আসবারও অবসর হলো না। যুবকের সঙ্গে শ্যামবাজারে এসে তিনি দেখলেন, এই তো সেই হরিহর মিত্রেরই ঠিকানা, 32 নম্বর কালু ঘোষের লেন। সুধীর বৈঠকখানায় নিয়ে গিয়ে তাকে বসালো। সেখানে তখন আর কেউই ছিল না। তাকে বসিয়ে পার্শ্বদ্বারের পর্দা সরিয়ে সুধীর বাড়ির ভিতরে চলে গেল। ক্ষণকাল পরে ফিরে এসে বলল, জ্যোতিষী মহাশয়, আপনার কৃপায় আমি নগদ 101টি টাকা পেয়েছি।
এই নিন আপনার ভাগ। বলে 10 টাকার 5খানি নোট এবং একটি রূপোর আধুলি সে জ্যোতিষী মহাশয়ের পায়ের কাছে রেখে বলল, নগদ এই, আর পেয়েছি একটি রত্ন। ওগো এসো। বলতেই পর্দা সরিয়ে 14-15 বৎসরের একটি সুন্দরী মেয়ে একখানি আসমানি রঙের শাড়ি পরে সভয় পদক্ষেপে অবনত বদনে প্রবেশ করল। সুধীর হাত ধরে তাকে কাছে টেনে এনে বলল, আর এই স্ত্রীরত্ন। বলে যুগলে জ্যোতিষী মহাশয়কে প্রণাম করল। তারপর হাসতে হাসতে বলল, রত্ন অবিভাজ্য, মূল্যের অর্ধাংশ আপনার প্রাপ্য হলেও কোনো উপায় নাই, কারণ আমার এই রত্নটি অমূল্য। বলেই সুধীর হাসতে লাগলো। জ্যোতিষী মহাশয় মুহূর্তের মধ্যে ব্যাপারটা অনুমান করে নিলেন। সুধীরের দেওয়া 5খানি নোট থেকে একখানি তুলে নিয়ে মেয়েটির হাতে দিয়ে আশীর্বাদ করে বললেন, আচ্ছা, তা বেশ হয়েছে, বেশ হয়েছে, বেঁচে থাকো মা, সুখে থাকো। মেয়েটি কার হে সুধীর? বধূকে প্রস্থান করতে ইঙ্গিত করে সুধীর তক্তপোষের উপর বসে বলল, এটি হরিহর বাবুরই মেয়ে। হয়েছে কি জানেন, আমার বাবা আর হরিহর বাবু এরা বাল্যবন্ধু ছিলেন, একসঙ্গে পড়তেন। তাদের পাঠোদ্দশাতেই আমোদ করে পরস্পর বেহাই সম্বন্ধ পাতিয়েছিলেন। আমি যখন মাতৃগর্ভে, তখন বাবা সিমলা থেকে হরিহর বাবুকে চিঠি লিখেছিলেন, আমার যদি ছেলে হয় তবে সে তোমার জামাই হয়ে রইল। তারপর বাবা তো গেলেন মারা। হরিহরবাবু প্রথম প্রথম আমার মার খোঁজ খবর নিয়েছিলেন, তারপর সেসব আর হয়নি। ক্রমে তার ছেলে মেয়ে হতে লাগলো। 100 টাকা মাইনের চাকরি, কলকাতা শহরের খরচ বুঝতেই তো পারছেন। তার উপর এর পূর্বে 2টি মেয়ের বিয়ে দিয়েছেন, এইটি তৃতীয় এবং শেষ মেয়েও। মেয়েটি বড় হলো, মনের মতো পাত্রের দর ওঠে 5,000, 10,000, অথচ এদিকে একটি পয়সা সঞ্চয় নেই। তখন সেই বাল্য ও যৌবনের কথা তার মনে পড়ল। আমি যদি বেঁচে থাকি কোথায় আছি তাও জানেন না। তাও বটে, আর লেখাপড়া শিখে ভদ্রভাবে আছি না চোর গুন্ডা হয়েছি তাও তিনি জানেন না। তাই ওই কৌশলে আপনার নামে বিজ্ঞাপন ছাপিয়েছিলেন। আপনি বাঁকিপুর থেকে চলে আসার পরের রবিবারে হরিহরবাবু আমার বাসায় গিয়ে উপস্থিত হন। সব কথা আমায় ভেঙে বললেন, বাবার চিঠিপত্র আমায় দেখালেন। পিতৃ আজ্ঞা আমি পালন করতে প্রস্তুত আছি জেনে বললেন, বাবাজি তবে এখানকার চাকরি ছেড়ে দিয়ে চলো, সেখানে ল কলেজে ভর্তি হবে এবং আমি যে অ্যাটর্নি বাবুদের বাড়ি চাকরি করি সেখানে তোমায় আর্টিকেল করিয়ে দেব। আমি বাবুদের বলে রেখেছি সেই আপিসে তুমি কাজকর্মও করবে। পকেট খরচ স্বরূপ গোটা 50 টাকা বাবুরা তোমায় দেবেন বলে স্বীকার করেছেন। এই কথা শুনে আমি চাকরি ছেড়ে দিয়ে চলে এলাম। এই 1 সপ্তাহ হলো বিবাহ হয়েছে। শুনে জ্যোতিষী মহাশয় মৌখিক সন্তোষ প্রকাশ করতে লাগলেন। সন্ধ্যা সমাগত দেখে তিনিও উঠলেন। নোটগুলো ও আধুলিটা সেখানে পড়ে রইল। বললেন, বাবাজি টাকাগুলো তুলে রাখো। সুধীর বাবু বলল, সে কি জ্যোতিষী মহাশয়, টাকা রেখে যাচ্ছেন কেন? আপনার ভাগের টাকা বলে রহস্য করেছি বই তো নয়, ওই টাকা দিয়ে আমরা দুজনে আপনাকে প্রণাম করেছি, নিন নিন। বলে সুধীর নোটগুলো জ্যোতিষী মহাশয়ের পকেটে ফেলে দিলেন। আচ্ছা তবে তাই বলে জ্যোতিষী মহাশয় ধীরে ধীরে প্রস্থান করলেন। বাড়ি গিয়ে স্ত্রীকে বললেন, গিন্নি, বাঁকিপুর যাতায়াতে দলিল খরচায় 40 টাকা জলে গিয়েছে বলেছিলে, সেই 40 টাকা জল থেকে উঠে ফিরে এসেছে, এই নাও। বলে টাকাগুলি স্ত্রীর হস্তে প্রদান করে তামাক সাজতে বসলেন। ধূমপান করতে করতে তিনি স্ত্রীকে আদ্যপান্ত সমস্ত কথাই জানাতে লাগলেন।